ডক্টর ইউনূসকে সরালে আসলে লাভবান হবে কে? জানাবো নানামুখী আন্দোলনে চাপে ইউনূস সরকার, বলছে রয়টার্স। এদিকে বিজ্ঞপ্তির পরও কোর্টে হাজির না হলে কি শাস্তি হবে শেখ হাসিনার? এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরালে আসলে লাভবান হবে কে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 5 আগস্ট হয়ে উঠেছে এক নতুন অধ্যায়ের সূচনা। এদিন দেশজুড়ে জনতার ঢল নামে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে একটি অভিন্ন দাবিতে পরিবর্তনের। 5 আগস্টের সেই ঐতিহাসিক মুহূর্তে দেশের রাজপথে দেখা যায় 71 পরবর্তী বৃহৎ জনস্রোত। দীর্ঘ সময় ধরে চলে আসা শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রূপ নেয় প্রত্যয়ের আন্দোলনে। স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশ শুরু হয় এক নতুন সময়ের যাত্রা, নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। এই উত্তাল সময়ের সামনে আসে একটি বড় প্রশ্ন: কে নেবে দেশের হাল? কে নেতৃত্ব দেবেন এক বিপর্যস্ত রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনার দায়িত্বে? আন্দোলনের অগ্রনায়করা সেদিন তাকান এক অভিজ্ঞ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরপেক্ষ ব্যক্তিত্বের দিকে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তার নেতৃত্বে আস্থা রাখেন তারা। দেশের অর্থনীতিতে, প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় ডক্টর ইউনূস হয়ে ওঠেন অনেকের কাছে সম্ভাবনার প্রতীক। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই দেশের অর্থনীতি কিছুটা প্রাণ ফিরে পেতে শুরু করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক সাড়া দেখা যায়, বাজার কিছুটা স্থিতিশীল হয় এবং আইন শৃঙ্খলাগুলোতেও আস্থার কিছু চিহ্ন দেখা যেতে থাকে। তবে এই পরিবর্তনের ধারায় অসন্তুষ্ট কিছু দেশ ও শক্তিও রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘমেয়াদে প্রভাব রেখে আসা প্রতিবেশী ভারতের পক্ষ থেকে উদ্বেগ দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস যদি নেতৃত্বে থাকেন তবে বাংলাদেশের ওপর ভারতের একচেটিয়া প্রভাব খর্ব হতে পারে। এই শঙ্কা থেকে কিছু কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে কিছু মহল এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে দেশের নানা শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলো বুঝে ফেলেছে, ডক্টর ইউনূসকে সরালে শুধু রাজনৈতিক ক্ষতিই হবে না, এর প্রভাব পড়বে সমাজে এবং আন্তর্জাতিক সম্পর্কেও। তাই অধিকাংশ মানুষ এখন চাইছে আসন্ন নির্বাচন হোক সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং ডক্টর ইউনূসের নিরপেক্ষ নেতৃত্বের অধীনেই। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ওপর। এই মুহূর্তে অনেকে মনে করেছেন সেই দায়িত্বে ডক্টর ইউনূস এখনো সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। নানামুখী আন্দোলনের চাপে ইউনূস সরকার, বলছে রয়টার্স। প্রাইমারি শিক্ষকদের আন্দোলন, সচিবালয়ে আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, দ্রুত নির্বাচন আয়োজনের দাবি। এই আন্দোলন সেই আন্দোলন। গত কয়েকদিনে বাংলাদেশের চিত্র এটি। আর এমন নানামুখী আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান আন্দোলনের মধ্যে সোমবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রাথমিক স্কুলের শিক্ষকরা যোগ দিয়েছেন। গত বছর ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে 17 কোটি জনগণের দেশের নেতৃত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ইউনূসের প্রশাসন, সরকারি কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক দল এবং সেনাবাহিনী চাপে পড়েছে। যখন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে দেশকে একটি ভঙ্গুর পরিবর্তনের মধ্যে পরিচালিত করার চেষ্টা করছে। সরকারি অধ্যাদেশের কথা উল্লেখ করে বার্তা সংস্থাটি বলছে, গত রোববার বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় অপরাধ করা সরকারি চাকরিজীবীদের দ্রুত শাস্তি নিশ্চিতের ব্যাপারে অধ্যাদেশ জারি করেছে। তখন তা আমলাদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এই সরকারি চাকরিজীবীরা সোমবার পর্যন্ত টানা 3 দিন অধ্যাদেশটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে ভাগ করার জেরে সংস্থাটির কর্মচারীদের আন্দোলনের মুখে গত রোববার অন্তর্বর্তী সরকার এটি প্রত্যাহার করে নেয়। এরপর তারা আন্দোলন স্থগিত করেন। এছাড়া গত সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা পোষণ করার পর বাংলাদেশের রাজনৈতিক সংকট আরো গভীর হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ জানিয়েছেন বা পরবর্তীতে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।
না। রয়টার্স জানিয়েছে, সংস্কার ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবির মধ্যে আটকা পড়েছে অন্তর্বর্তী সরকার। তারা উল্লেখ করেছে, যেখানে প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন, সেখানে বিএনপি নেতা তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে চাপ দিচ্ছেন। এছাড়া গত সপ্তাহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের তাগাদা দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরো বৃদ্ধি করেছেন বলে দাবি করেছে রয়টার্স। তারা বলেছে, সেনাপ্রধান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছেন। এরপর গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়টিও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। বিজ্ঞপ্তির পরও কোর্টে হাজির না হলে কি শাস্তি হবে শেখ হাসিনার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনা নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 3রা জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তাকে। তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে জনসম্মুখে দেখা যায়নি শেখ হাসিনাকে। তবে এই সময় সামাজিক মাধ্যমে তার কয়েকটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে। তার মধ্যে 227 জনকে হত্যার অনুমতি সংক্রান্ত এক বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু তিনি সে নির্দেশ উপেক্ষা করেন। ফলে ট্রাইব্যুনাল নতুন করে 7 দিনের সময় দিয়ে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এজ তামিম জানার, সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে জেল ও জরিমানা হতে পারে। যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করেন, কোনো সাক্ষী বা ভিকটিমকে ভীতি প্রদর্শন করেন অথবা ট্রাইব্যুনালের আদেশ অমান্য করেন, তাহলে ট্রাইব্যুনাল আইন 11(4) ধারার অধীনে 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রোববার আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা, ফলে তাকে আরও একবার সুযোগ দেওয়া হয়েছে। প্রসিকিউটর আরও বলেন, 227 জনকে হত্যার হুমকি, মামলার তদন্ত কর্মকর্তাকে হুমকি এবং বাদীপক্ষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার মতো বক্তব্য তিনি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আদালত অবমাননার অভিযোগে আবেদন দাখিল করা হয়েছে। এছাড়াও জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। পদত্যাগের আলোচনার পর দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে রাজনৈতিক উত্তেজনা কমলেও অনিশ্চয়তা কাটেনি। সরকার এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে রয়েছে। গতকাল রোববারও প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছেন। সরকার সংস্কার, বিচার এবং নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা না করে হতাশ ক্ষুব্ধ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পথ নকশার দাবিতে অনড় অবস্থানে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। জামাতে ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবিতে আরও জোরালো অবস্থান নিয়েছে। বিচার, সংস্কার, নির্বাচনের সমন্বিত রোডম্যাপ চাওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি দাবিনামাও দীর্ঘ হয়েছে। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা বা সরকার পদত্যাগ করবে না এমন মত দিয়ে সরকারের কাজের প্রতিবন্ধকতা দূর করতে কঠোর হওয়ার বার্তা আসে। একই দিন বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সবার কথা শুনলেও কোনো দলের দাবি পূরণের বিষয়ে বৈঠকে কিছুই বলেনি ডক্টর ইউনূস। বিএনপি স্পষ্ট করে জানায়, তারা নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের পদত্যাগ চাইলেও সরকারের পতন চায় না। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বৈঠকের ফলে উত্তেজনা কমলেও অনিশ্চয়তা দূর হয়নি, বরং বেড়েছে। খুব স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে 3 শক্তি হলো সরকার, সেনাবাহিনী এবং বিএনপি। এদের মধ্যে ভারসাম্য তৈরি না হলে অনিশ্চয়তা কাটবে না। তিনি বলেন, বিএনপি যে উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রধান উপদেষ্টার বৈঠকে রেখে সরকার কঠোর হওয়ার বার্তাই দিয়েছে। শিগগির নির্বাচনের রোডম্যাপ না পেলে বিএনপি যে কঠোর অবস্থানে যাবে তেমন আভাস তারাও দিচ্ছে। 3 শক্তি কঠোর অবস্থানে থাকলে অনিশ্চয়তা কাটবে না, তাই স্থিতিশীলতার জন্য নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা উচিত। বিএনপি অনড়। রোডম্যাপ ঘোষণার দাবি সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়নি বলে মনে করেছেন বিএনপি। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা আগের মতোই বলেছেন, আগামী বছরের জুনের আগে নির্বাচন হবে না। নির্বাচন ডিসেম্বরে না হলেও জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে এমন আশ্বাস
সরকারের পক্ষ থেকে আসেনি। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেছেন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বিদ্যমান উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জন কমেছে। এখন বাকি দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সরকার নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তা দেখে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি। এখন পর্যন্ত দলটির অবস্থান হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ, সেমিনারের মাধ্যমে চাপ অব্যাহত রাখা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বলেন, আমরা এও বলেছি যদি সময় মতো নির্বাচনের ঘোষণা না পাই তাহলে প্রয়োজনীয় আন্দোলনে নামতে বাধ্য হব। বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, আগের মতো এবারও বিএনপি বলেছে, প্রধান উপদেষ্টা শুনেছেন, তেমন মতামত দেননি। বৈঠক ছিল কার্যত একতরফা। বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিও ভালোভাবে নেয়নি বিএনপি। এই তথ্য জানিয়ে একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের বিবৃতিকেও বিএনপি ভালোভাবে নেয়নি। বিএনপির ভাষ্য, অভ্যুত্থানের 10 মাস পরও সরকারের দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি। সংস্কার ফেসিবাদের দোসরদের বিচারে গতি আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। অর্থনৈতিক সমস্যা প্রকট হচ্ছে। এই অবস্থায় নির্বাচিত সরকার না এলে বিনিয়োগ সহ নানা সংকট বাড়বে। কিন্তু কিছু দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।